বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা। অয়ন খুব লক্ষ্য করে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মনে করি। রাত প্রায় 12:30। রুদ্র ও অয়ন দুই বন্ধু একসাথে গ্রামের বাড়িতে ফিরছে। রাস্তা পুরো ফাঁকা, একটা কুকুরও নেই সেই রাস্তায়। শুধু রাস্তার দুপাশে বিশাল ঝোপঝাড় ও বড় বড় গাছ। রুদ্র ও অয়ন একটু এগোতেই অয়ন লক্ষ্য করে দূর থেকে কেউ একটা তাদের দিকে এগিয়ে আসছে। অবয়বটি আরও কাছে আসতে রুদ্র ও অয়ন লক্ষ্য করে অবয়বটি তাদের বন্ধু মিনা। রুদ্র মিনাকে প্রশ্ন করে, মিনা, তুই এত রাতে এই রাস্তায় কি করছিস? আর বলিস না, একটা কাজের জন্য শহরে গেছিলাম, কিন্তু দেরি হওয়ার কারণে এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম। কিন্তু হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ পেয়ে পিছন ঘুরে দেখি তোরা আসছিস। কিন্তু তোরা এত বছর পর আর এত রাতে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিস? অয়ন ফিসফিস করে রুদ্রকে বলল, হ্যাঁ রুদ্র, এই রাস্তাটা দিয়ে না গেলে হতো না? রুদ্র অয়নের কথায় কান না দিয়ে হাঁটতে শুরু করে। রুদ্র হাঁটতে হাঁটতে অয়নকে বলল, অয়ন, ভয় পাচ্ছিস নাকি? অয়ন তো ঠিক বলছে, এই রাস্তা নিয়ে গ্রামের লোকজন অদ্ভুত সব কথা বলে। আরে ওসব তো গুজব। গ্রামের লোকজনকে ভয় দেখানোর জন্য কেউ একটা এইসব গুজব ছড়িয়েছে। ভয় পাস না, কিছু হবে না। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এসে তাদের গায়ে লাগে এবং ঝোপঝাড় ও গাছের পাতাগুলো নড়তে শুরু করে। মিনা হঠাৎ থেমে যায় এবং ফিসফিস করে বলে, রুদ্র, অয়ন, তোরা কিছু শুনতে পাচ্ছিস? আমার মনে হচ্ছে আরো কেউ যেন হাঁটছে আমাদের পিছন পিছন। মিনার মুখ থেকে এই কথা শোনার পর তিনজনে একসাথে পেছনে ঘুরে তাকায়, কিন্তু তারা কোথাও কাউকে দেখতে পায় না। অয়ন খুব ভয় পেয়ে যায়। অয়ন কাঁপা কাঁপা গলায় রুদ্রকে বলে, ভাই রুদ্র, আমি বলছিলাম এই রাস্তাটা একদম ভালো না। আমরা এই রাস্তাটা ধরে খুব ভুল করেছি। চল ফিরে যাই, অন্য রাস্তা দিয়ে যাব। চুপ করবি অয়ন, চল চল, তাড়াতাড়ি পা চালা। রুদ্রের মুখে এই কথা শুনে তিনজনে দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু তারা বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়ছে। সেই একই ঝোপঝাড়, একই গাছপালা, যেন এই রাস্তার কোনো শেষ নেই। অয়ন ও মিনা খুব ভয় পেয়ে যায়। মিনা চিৎকার করে বলে, আমার মনে হচ্ছে আমরা বারবার ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছি। আমার কিন্তু ভীষণ ভয় করছে। হ্যাঁ, আমরা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি। ওই ঝোপঝাড়, এই গাছ, আমি তো আগেও দেখেছি। হঠাৎ তিনজনে থমকে দাঁড়িয়ে পড়ে এবং লক্ষ্য করে তাদের থেকে কিছুটা দূরে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি ও মুখটা পুরোটা মাথার চুলে ঢাকা। রুদ্র একটু এগিয়ে গিয়ে সেই মেয়ের অবয়বটিকে প্রশ্ন করে, কে তুমি? এত রাতে এখানে কি করছো? অবয়বটি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অয়ন লক্ষ্য করে অবয়বটির পা মাটি থেকে একটু উপরে ভাসছে, যা দেখে অয়ন চিৎকার করে বলল, রুদ্র, সরে আয় তাড়াতাড়ি। ওটা মানুষ না, ওটা অন্য কিছু। চল তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে আমরা কেউ বাঁচব না। রুদ্র ভয়ে সরে আসে এবং অয়ন ও মিনাকে বলল, চল তাড়াতাড়ি পালাই। ঠিক তখনই মিনা শান্ত গলায় বলল, আমি কোথাও যাব না, তোরা দুজন যা। মিনার এরকম আচরণ দেখে রুদ্র ও অয়ন চমকে ওঠে। রুদ্র মিনাকে উদ্দেশ্য করে বলল, মিনা, কিসব ভুলভাল বকছিস তুই? চল তাড়াতাড়ি, দেরি করিস না। তোকে একা রেখে আমরা কোথাও যাব না। এখন একদম পাগলামো করিস না, চল আমাদের সাথে। রুদ্রের কথা শুনে মিনা ধীরে ধীরে নিজের মাথা তুলল। রুদ্র লক্ষ্য করে মিনার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেছে এবং তার মুখে এক অদ্ভুত রকমের হাসি। মিনার গলাটাও কেমন যেন বদলে গেছে। এরপর মিনার তার ফ্যাসফ্যাসে গলায় বলল, তোরা যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে পালা, না হলে কিন্তু তোরা দুজনের কেউ বাঁচবি না।
ওরা তোদের ছাড়বে না, ঠিক যেমনটা আমাকে ছাড়েনি। রুদ্র একটু চমকে ওঠে এবং প্রশ্ন করে, ছাড়েনি মানে? কি বলতে চাস সব খুলে বল আমাদের, আমরা কিছু বুঝতে পারছি না। মিনা ধীরে ধীরে তার সাথে ঘটা 1 বছর আগের ঘটনার কথা বলতে শুরু করে। আজ থেকে ঠিক 1 বছর আগের ঘটনা। আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল, যার কারণে আমি এই রাস্তাটা ধরি যাতে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। কিন্তু আমার আর বাড়ি ফেরা হয়নি। ওরা আমাকে মেরে ফেলে আমার আত্মাকে এখানে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি আর বেঁচে নেই। 1 বছর আগে মারা গেছি। সেই থেকে আমি এখানে আটকে আছি। তাই বলছি, এক্ষুনি পালা তোরা। ওরা যদি চলে আসে তাহলে কিন্তু বিপদ। ঠিক তখনই অয়ন লক্ষ্য করে ওই সাদা শাড়ি পরা অবয়বটি তাদের পিছনে এসে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ অয়ন চিৎকার করে রুদ্রকে বলে, রুদ্র চল ভাই, দৌড়া। রুদ্র অয়ন দৌড়াতে যাবে ঠিক এমন সময় চারদিকে অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কিছু লোকজন রাস্তার পাশে রুদ্র ও অয়নকে অজ্ঞান অবস্থায় পায়। গ্রামবাসীদের মধ্যে থেকে একজন রুদ্র ও অয়নকে চিনতে পেরে এগিয়ে যায় তাদের দিকে এবং তাদের মুখে জলের ছিটা দেয়। রুদ্র ধীরে ধীরে চোখ খুলে আর বলে, মিনা কোথায়? মিনাকে তো দেখতে পাচ্ছি না, অত আমাদের সাথেই ছিল। রুদ্রের মুখে এই কথা শুনে ওখানে থাকা সকলে চমকে ওঠে। তাদের মধ্যে থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে যায় অয়ন ও রুদ্রের দিকে এবং গম্ভীর গলায় প্রশ্ন করে, কে মিনা? রুদ্র ধীরে ধীরে উত্তর দেয়, আমাদের বন্ধু মিনা, ও এই গ্রামেই থাকে। রুদ্রের মুখে এই কথা শুনে বৃদ্ধ লোকটা একটু চমকে উঠে বলে, তুমি যে মিনার কথা বলছো, সে তো 1 বছর আগে এই রাস্তায় মারা গেছে। বৃদ্ধের মুখে এই কথা শোনার পর অয়ন ও রুদ্র স্তব্ধ হয়ে যায়। এরপর গ্রামবাসীরা অয়ন ও রুদ্রকে তাদের বাড়ি পৌঁছে দেয়। পরের দিন রাতে রুদ্র ও অয়ন আবার ওই রাস্তায় যায়। অয়ন ভয় ভয় রুদ্রকে বলল, রুদ্র, তুই কি করতে চাইছিস একটু বলবি? গ্রামের লোকজন কিন্তু এই রাস্তায় আসতে মানা করেছে আমাদের। একবার বেঁচে ফিরেছি বলে কিন্তু বারবার বেঁচে ফিরবো না। তাই বলছি, এটা একদম ঠিক হচ্ছে না। চল, ফিরে চল রুদ্র। রুদ্র একটু রেগে গিয়ে বলল, একটু চুপ করবি তুই? গ্রামের লোকেদের কথা এত কান দিস না। চল চল, তাড়াতাড়ি চল। এই কথা বলে রুদ্র একটু জোরে হাঁটতে লাগলো। অয়ন তার পিছন পিছন হাঁটছে। এমন সময় তারা অনুভব করে বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে, চারিদিক কুয়াশারে ভরে যাচ্ছে। এমন সময় অয়ন ও রুদ্র শুনতে পায় কে যেন বারবার বলছে, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা। অয়ন খুব ভয় পেয়ে যায় এবং রুদ্রকে বলে, রুদ্র চল পালাই, না হলে কিন্তু আমরাও বাঁচব না। চল ভাই, তাড়াতাড়ি চল। অয়নের কথা শেষ হওয়ার আগেই অয়ন ও রুদ্র দেখে তাদের থেকে একটু দূরে মিনা দাঁড়িয়ে। মিনাকে দেখে রুদ্র তার দিকে এগিয়ে যায় এবং প্রশ্ন করে, মিনা, তুই? মিনা ধীরে ধীরে উত্তর দেয়, হ্যাঁ আমি। কিন্তু তোরা আবার এখানে এসেছিস কেন? বাড়ি ফিরে যা তাড়াতাড়ি। অয়ন মিনাকে দেখে ভয় কাঁদতে থাকে। অয়ন কাঁদতে কাঁদতে রুদ্রকে বলে, রুদ্র চল তাড়াতাড়ি, ও কিন্তু আর বেঁচে নেই। বাঁচতে চাইলে চল। রুদ্র অয়নের কথা মেনে বাড়ি ফিরে আসে। কিন্তু এই ঘটনার পর রুদ্র কেমন যেন চিন্তিত থাকতে শুরু করে। সারাক্ষণ কি যেন চিন্তা করে। রুদ্রকে এই অবস্থায় দেখে অয়ন একদিন রুদ্রকে প্রশ্ন করে, রুদ্র, কি হয়েছে তোর? সারাক্ষণ কি চিন্তা করিস? আমাকে একটু বলবি? ঠিক করে খাওয়া দাওয়া করছিস না শুনলাম। অয়নের কথা শুনে রুদ্র গম্ভীর গলায় উত্তর দেয়, গ্রামের লোকেরা বলে ওই রাস্তায় নাকি যারা যারা মারা যায় সবাই নাকি ওই রাস্তায় আটকে রয়ে যায়। মিনাও সেই দিন বলেছিল ও নাকি আটকে আছে ওই রাস্তায়, কিন্তু কারণটা কি? রুদ্রের মুখে এই কথা শুনে অয়ন রেগে গিয়ে বলে, তুই এখনো ওই রাস্তা নিয়ে চিন্তা করছিস? আমরা বেঁচে ফিরেছি, এটাই অনেক। আর কোনো দিন ওই রাস্তায় যাওয়ার নাম করবি না। রুদ্র অয়নের সব কথা শুনেও না শোনার ভান করে বলে,
আমাদের আবার ওই রাস্তায় যেতে হবে, আর মিনা ও যারা যারা ওই রাস্তায় আটকে পড়ে আছে তাদের সকলকে মুক্তি দিতে হবে। কিন্তু ওই রাস্তার রহস্যটা কি সেটা আগে জানতে হবে আমাদের। কি এমন রয়েছে ওই রাস্তায় যে এইভাবে মানুষকে মেরে তাদের আত্মাকে আটকে রাখছে ওই রাস্তায়, তা আমাদেরকে জানতেই হবে। কিন্তু ওই রাস্তার রহস্য জানে এমন লোক কি আছে এই গ্রামে? অয়ন রুদ্রের এইসব কথা শুনে একটু অবাক হয়ে বলল, রুদ্র, তুই কি পাগল হলি? কেন নিজের জীবন নিয়ে ছেলে খেলা করছিস? এই সব চিন্তা ভাবনা বন্ধ কর তুই, আর চল, আমরা কালকেই ফিরে যাব। রুদ্র একটু বিরক্ত হয়ে বলল, ফিরে যাব মানে? তুই কি চাস না ওই রাস্তায় যারা যারা আটকে পড়ে আছে তাদেরকে মুক্তি দিতে? তাহলে তুই একাই ফিরে যা। আমি ওদের মুক্তি না দিয়ে ফিরছি না। আমি আজই ওই বৃদ্ধের সঙ্গে দেখা করব। আমার মনে হয় উনি এই রাস্তার রহস্য জানেন। এরপর রুদ্র একাই ওই বৃদ্ধ লোকটির বাড়ি গেল। বৃদ্ধ লোকটি তখন বাড়ির বাহিরে বসে আছে। রুদ্র তার কাছে এগিয়ে যায়। এরপর রুদ্র এবং বৃদ্ধ লোকটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। রুদ্র বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করে, আচ্ছা দাদু, ওই রাস্তার রহস্য কি? যারা যারা ওই রাস্তায় মারা যায় তাদের সকলের আত্মা রাস্তাতেই আটকা পড়ে যায় কেন? বৃদ্ধ লোকটি একটু চমকে উঠলেন এবং ধীরে ধীরে বলতে শুরু করলেন, ওই রাস্তার রহস্য কি তা কেউই সঠিক বলতে পারবে না, কারণ ওই ঘটনা অনেক পুরনো। তবে আমি যতটুকু জানি সবটা বলছি তোমাকে। এরপর বৃদ্ধ লোকটি বলতে শুরু করলেন, শোনো তাহলে, আজ থেকে বহু বছর আগের কথা। তখন আমার বয়স ওই 8 কি 10 হবে। তখন ওই রাস্তা আজকের মতো পাকা রাস্তা ছিল না। গ্রামের কাঁচা মাটির রাস্তা ছিল, খুব বেশি মানুষ চলাচল করতো না ওই রাস্তা দিয়ে। যাও বা করতো তা দিনের বেলাতেই করত। রাতের বেলা কেউ ওই রাস্তা ব্যবহার করতো না বললেই চলে, কারণ চারিদিক বড় বড় গাছ, ঝোপঝাড় ও গর্তে ভর্তি ছিল, যার কারণে মানুষ ওই রাস্তা রাতের বেলায় এড়িয়ে চল। খানিকটা বন্য পশুর আক্রমণের ভয়ে, খানিকটা ভূতের ভয়। বৃদ্ধ লোকটি খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন, এই গ্রামেরই এক মেয়ে ছিল যার নাম ছিল কমলা। যেমনি তার রূপ ছিল তেমনি তার গুণ। গ্রামের প্রতিটা মানুষের কাছে খুবই স্নেহের ছিল। কমলার রূপের কারণে অনেকের কুনজর ছিল তার উপর। কিন্তু এক রাত ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। একদিন রাতে কমলা কোনো এক কাজের জন্য শহরে গিয়েছিল। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তাড়াতাড়ি বাড়ি আসার জন্য কমলা ওই রাস্তাটা ধরে, কিন্তু সে আর বাড়ি ফিরল না। সকালে কিছু গ্রামবাসী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কমলার মৃতদেহ দেখতে পায়। তারপর পুলিশ ডাকা হয়, তদন্ত চলে। কিছুদিন পর জানা যায় যে কমলাকে খুন করা হয়েছে, আর যে করেছে সে এই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলে। তারপর যা হয়, সে নিজের প্রভাব খাটিয়ে সব প্রমাণ লোপাট করে দেয় এবং ছাড়া পেয়ে যায়। বৃদ্ধ লোকটি আরও কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, কমলা যেহেতু তার খুনের ন্যায্য বিচার পায়নি, তাই ওর আত্মা ওই রাস্তাতেই রয়ে গেছে, এবং যারা যারা রাতের বেলা এই রাস্তা দিয়ে ফেরে তাদেরকে কমলাই মেরে ফেলে এবং তাদের আত্মাকে ওই রাস্তাতেই আটকে রেখে দেয়। কারণ ও নিজের খুনের বিচার না পাওয়ার জন্য পুরো গ্রাম ও এই গ্রামে বসবাসকারী সকল গ্রামবাসীদের দোষী মনে করে। এই বলে বৃদ্ধ লোকটি চুপ করে যায়। রুদ্র সব কথা মন দিয়ে শোনার পর বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করে, দাদু, তাহলে কি ওই রাস্তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? মানুষ কি এইভাবেই মারা যেতে থাকবে, আর তাদের আত্মা কি কোনোদিনও মুক্তি পাবে না? রুদ্রের কথা শুনে বৃদ্ধ লোকটি অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, ওই রাস্তা থেকে মুক্তি পাওয়ার উপায় তো আছে, কিন্তু তা খুবই বিপজ্জনক। কারণ রাস্তার সাথে কমলার আত্মা জড়িত আছে, আর যেহেতু কমলা তার সাথে ঘটা অন্যায়ের জন্য সারা গ্রামকে দায়ী মনে করে, ও এত সহজে ওই রাস্তা ছাড়বে না। বৃদ্ধ লোকটি একটু চুপ করে থেকে তারপর বলে, কমলার আত্মাকে মুক্তি দিলে তবেই ওই রাস্তা এবং ওই রাস্তায় যাদের যাদের আত্মা আটকে রয়েছে
তাদের সকলকে মুক্তি দেওয়া যাবে, কিন্তু তা খুবই বিপজ্জনক হতে পারে। রুদ্র বৃদ্ধ লোকটির সব কথা শোনার পর বলে, কিন্তু দাদু, সেটা কি সম্ভব? কমলার আত্মাকে কি মুক্তি দেওয়া যাবে? যদি তাই হয়, তাহলে কি করলে কমলার আত্মা মুক্তি পাবে? রুদ্রের কথা শুনে বৃদ্ধ লোকটি বলে, কমলার আত্মাকে মুক্তি দিতে হলে ওকে এটা বোঝাতে হবে যে ওর সাথে হওয়া অন্যায়ের জন্য এই গ্রাম ও এই গ্রামে বসবাসকারী গ্রামবাসীরা দায়ী নয়, দায়ী শুধু একজন। এরপর রুদ্র বাড়ি ফিরে আসে এবং মনে মনে ঠিক করে, যাই হয়ে যাক না কেন, ও কমলার আত্মাকে মুক্তি দিয়ে ওই রাস্তা এবং ওই রাস্তায় আটকে থাকা সকল আত্মাকে মুক্ত করবে। রুদ্র ঠিক করে ও আজ রাতেই আবার ওই রাস্তায় যাবে। ও কমলার আত্মার মুখোমুখি হবে এবং ওকে বোঝানোর চেষ্টা করবে। রাত প্রায় 12টা। রুদ্র অয়নকে নিয়ে আবার ওই রাস্তার দিকে এগোচ্ছে। অয়ন ধীরে ধীরে রুদ্রকে বলল, রুদ্র, কি পাগলামি শুরু করেছিস তুই? কেন এসবের মধ্যে ঢুকছিস? ছেড়ে দে, চল আমরা ফিরে যাই। রুদ্র অয়নের কোনো কথা শোনে না। সে সোজা ঢুকে পড়ে ওই রাস্তার মধ্যে। হঠাৎ আবার বাতাসটা ঠান্ডা হয়ে গেল, চারিদিক কুয়াশায় ভরে গেল। রুদ্র লক্ষ্য করে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র এগিয়ে যায় সেদিকে। অয়ন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অয়নকে পাত্তা না দিয়ে রুদ্র মেয়েটির কাছে গিয়ে দাঁড়ায় এবং প্রশ্ন করে, তুমি কি সেই কমলা? কোনো উত্তর আসে না। রুদ্র আবার প্রশ্ন করে, উত্তর দাও, তুমি কি সেই কমলা যে বহু বছর আগে এই জায়গায় নির্মম অত্যাচারের শিকার হয়েছিলে? ফ্যাসফ্যাসে গলায় উত্তর আসে, হ্যাঁ, আমি কমলা। কিন্তু তুমি কি করে জানলে আমার নাম? কে বলেছে আমার নাম? ওই বুড়োটা বলেছে? রুদ্র ধীরে ধীরে উত্তর দেয়, হ্যাঁ, উনি বলেছেন। তোমার নাম আর তোমার সাথে ঘটা অন্যায়ের ব্যাপারে উনি সব কথা আমাকে বলেছেন। কিভাবে তোমার উপর নির্মম অত্যাচার করে তোমাকে মেরে ফেলা হয়েছে। কমলা একটু হেসে বলল, ও তাই নাকি? তার কি বলেছে শুনি একটু? রুদ্র আস্তে আস্তে বলতে শুরু করলো, উনি সমস্ত কিছু বলেছেন, ওই ভয়ানক রাতের কথা এবং প্রমাণের অভাবে আসল দোষীর শাস্তি না হওয়ার কথা। কিন্তু তুমি ওই অন্যায়ের জন্য তো পুরো গ্রামকে দোষী মনে করো। কমলা একটু রেগে গিয়ে বলল, হ্যাঁ, মনে করি। কারণ কেউ আমার জন্য কোনো প্রতিবাদ করেনি, যার জন্য শয়তানটা ছাড়া পেয়ে গিয়েছিল। যদি প্রতিবাদ করত, তাহলে হয়তো আমি ন্যায্য বিচার পেতাম, শয়তানটার শাস্তি হতো। সমস্ত কিছু শোনার পর রুদ্র বলে, তুমি শুধু শুধু অকারণেই পুরো গ্রামকে দোষী বানাচ্ছ। যে তোমার সাথে ওই অন্যায় করেছে সে একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে ছিল। সেই প্রভাবশালী ব্যক্তি তার ছেলেকে বাঁচানোর জন্য সে তার নিজের প্রভাব খাটিয়ে সমস্ত প্রমাণ লোপাট করেছে। যদি কোনো গ্রামবাসী তাদের বিরুদ্ধে কথা বলতো বা প্রতিবাদ করত, তখনই এই কাজের জন্য সেই গ্রামবাসীকে মেরে ফেলবার হুমকি দেওয়া হতো। হুমকি দেওয়ার পর কে সাহস করে প্রতিবাদ করবে? তাহলে তারও অবস্থা তো তোমার মতোই হতো। এটা ভেবে দেখেছো কোনোদিন? তুমি কি চাইবে আর কারো সাথে এমন অন্যায় হোক? রুদ্রের কথা শুনে কমলার চোখে জল চলে আসে এবং সে ধীরে ধীরে বলে, না, আমার সাথে যা হয়েছে, আমি চাই না আর কারোর সাথে সেই একই অন্যায় হোক। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার আর কোনো রাগ নেই ওই গ্রাম ও গ্রামের মানুষের প্রতি। আজ থেকে এই রাস্তা মুক্ত এবং যারা যারা এই রাস্তায় আটকে আছে সকলকে মুক্ত করলাম। এরপর রুদ্র ও অয়ন দেখে কমলা আস্তে আস্তে বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মিনাও তাদের সামনে আসে এবং বলে, আজ তোদের জন্য আমার আত্মা এবং আমার সাথে এই রাস্তায় আটকে থাকা সকলের আত্মা মুক্তি পেল। এরপর মিনা এবং ওই রাস্তায় আটকে থাকা প্রত্যেকে একে একে বাতাসে মিলিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর রুদ্র ও অয়ন বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে রুদ্র ও অয়ন দুজনেই বৃদ্ধ লোকটির বাড়িতে যায়। বৃদ্ধ লোকটি রুদ্রকে দেখে বলে,
আজ অব্দি কেউ যেটা করতে পারেনি সেটা তুমি পেরেছ। এটা করার জন্য অদম্য সাহসের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে রয়েছে। আমি সেই প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তুমিই পারবে ওই রাস্তা থেকে কমলার আত্মাকে মুক্তি দিয়ে পুরো গ্রাম ও গ্রামবাসীদের ওই রাস্তার অভিশাপ থেকে মুক্ত করতে। এরপর অয়ন ও রুদ্র শহরে ফিরে যায়। ওই রাস্তা এখন অভিশাপ মুক্ত।